আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো প্রবাসীদের সুরক্ষায় কি ব্যবস্থা এই প্রসঙ্গে, এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন আরিফুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব, এবং আমার বাম পাশে রয়েছেন মিজানুর রহমান, শিক্ষাবিদ ও উন্নয়ন বিশ্লেষক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা জানেন যে গতকালকেই দক্ষিণ আফ্রিকার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার 27 জুলাই গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং নিহতদের সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এবং স্থানীয় সূত্রে জানা যায় দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে 7 জন বাংলাদেশি যে ঘুমিয়েছিলেন, গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা আজকে এই প্রসঙ্গের আলোকেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে প্রবাসীদের সুযোগ সুবিধা সুরক্ষা এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আলোচকদের সাথে কথা বলবো। আমি প্রথমে আরিফুজ্জামান মামুন আপনার কাছে জানতে চাই, এই যে আমরা দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডের ঘটনা দেখলাম, তারপরে আবার সৌদিতে গত কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন সম্ভবত একই পরিবারের 2 জন, এবং আমরা জানি যে কুয়েত থেকেও বহু প্রবাসীকে আবার ফেরত পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে সরকার কিন্তু বলছে যে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে, আমরা জনশক্তি রপ্তানির কথা বলছি, কিন্তু সেদিক থেকে এমন দুর্ঘটনা ঘটছে বা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আসলে করণীয় কি রয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ টিভি যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনি যেটা বললেন যে সৌদি আরবের সড়ক দুর্ঘটনার বিষয়টা, সড়ক দুর্ঘটনা আসলে একটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো জায়গায় ঘটতে পারে, কিন্তু বিষয়টা আপনি যেটা বললেন যে নিরাপত্তা বা আপনার শ্রমিক যে আইন, ওই যে সে যে মারা গেছে ওই দেশে তার কর্মরত অবস্থায়, যদি সে কর্মরত অবস্থায় মারা যেয়ে থাকে তাহলে তার ইন্টেনসিভ কি পাবে বা তার নিরাপত্তা বা নিশ্চিত কীভাবে করা হয়েছে সেটাই হচ্ছে বিষয়। কারণ এখানে দেখেন, সরকার তো সরাসরি লোক পাঠায় না, এতে আমরা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোক নিয়োগ বা লোক পাঠানো হয়, আমরা জনশক্তি রপ্তানি করে থাকি। এই রপ্তানি কিন্তু একটা নিয়ম আছে যে আপনি নিয়োগকর্তাকে অনেকগুলো শর্ত মেনেই একটা লোক নিতে হয়, একে নিয়োগ করতে হয়। সেই শর্তের ভিতরে কি কি আছে, হ্যাঁ, শ্রমিকদের সুরক্ষার জন্য, এবং তো এই জায়গাটাই সরকারের কাজ করার জায়গা, যেখানে যে এইসব শ্রমিকদের যদি মারা যায় তাহলে তাদের পাওনা বা কি ধরনের হতে পারে, বা বিশেষ করে যেসব শ্রমিকরা দেশের বাইরে মারা যাচ্ছেন তাদের তো একটা অনুদান দেওয়ার কথা, সেগুলো তারা ঠিকমতো পান কিনা? শুনেন, আপনি যেমন আপনি যেমন সাংবাদিক করেন, দেশ টিভিতে যেমন চাকরি করেন, দেশ টিভিতে আপনি যখন নিয়োগ হয়েছেন তখন কিন্তু আপনার বেশ কিছু নিয়ম আপনাকে করতে হয়, যে আপনাকে যদি প্রমোশন দেওয়া বা আপনার যদি কোনো সমস্যা হয় সেটা দেখা, তো এরকম আর কি বিদেশে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে এরকম কিছু নিয়ম মানতে হয়, যে মারা গেলে তাকে কি পরিমাণ ইনসেনটিভ দেওয়া হবে, সেইগুলো আদায় করার জন্য সরকারের পদক্ষেপটা জরুরি। এবং এটাই হচ্ছে সরকারের কাজ করার জায়গা। আমাদের ওইখানকার যারা এমবেসি আছে সেই এমবেসিগুলোর এইটা করে থাকে। অনেক সময় আমরা অনেক অভিযোগ শুনি, বিশেষ করে সৌদি আরব থেকে, যেমন নিয়োগকর্তাদের বিশেষ করে নারী কর্মীদের আমরা হয়রানির কথা শুনি বিভিন্ন সময়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নারীর যেসব মৃত্যু হয়েছে, এই যে সাউথ আফ্রিকা যে 6 জনের মৃত্যুর কথা বললেন, এরা কিন্তু একটা দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আবাসিক ভবনে তারা ঘুমিয়েছিলেন। এখন দেখেন, এখানে যদি নিয়োগকর্তা থেকে থাকে ওনার, তাহলে একরকম বিষয়টা একরকম। আবার উনি যদি স্বতন্ত্রভাবে কোনো বিজনেস বা ওই দোকানটা যদি কারোর ব্যক্তিগত বাংলাদেশি মালিকানাধীন হয়ে থাকে, তখন আবার আরেক ধরনের বিষয় আসে। সুতরাং এইগুলো আগে দেখার বিষয় আছে যে কি, কিন্তু মোট কথা হচ্ছে একজন শ্রমিক, আমার একজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন, সেই যে নিয়োগ প্রক্রিয়া, নিয়োগকর্তা যে আইন বা নিয়মের ভিতর থেকে তাকে নিয়োগ করেছেন, সেগুলো যাতে পায় তার জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে কোনো নেই, দ্বিমত নয়। জি, এটা হচ্ছে মূল দাগের বিষয়। জি, ধন্যবাদ আপনাকে মামুন সাহেব। এ পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি, যেটি বলছিলাম যে 6 জন দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন, এবং সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন, এবং কুয়েত থেকেও বহু প্রবাসীকে কিন্তু আমি যদি ভুল না করে থাকি সেই 2023 সাল থেকেই
ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ফেরত পাঠানোও হচ্ছে। এবং কুয়েত সরকার এটা কারণ দর্শানো হচ্ছে যে যারা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করে সেখানে বসবাস করছেন তাদেরকে, বা অবৈধভাবে যেখানে তারা বসবাস করছেন তাদেরকে ফেরত পাঠানো, কারণ সেই দেশটিতে শৃঙ্খলা ফেরাতে এবং জনসংখ্যার ভারসাম্য আনতেই নাকি এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে একটি দেশের সরকারের এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা কতটুকু যৌক্তিক, যেখানে বিশাল অঙ্কের একটি জনশক্তি রপ্তানিতে তারা নিজেরাও নিয়োজিত? ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য, এবং আমার সহ বক্তা তিনিও কিছুটা বলেছেন। আমি আসলে বলতে চাই, আমি কিছু ডেটা দিয়ে বলতে চাই। দেখেন, যে দক্ষিণ আফ্রিকাতে যে ইস্টার্ন কেপ প্রদেশে কোমানি এলাকায় গত 27 জুলাইয়ে যে অগ্নিকাণ্ডে যে 6 জন শ্রমিক আহত নিহত হয়েছেন, এবং তারও বেশি, এখনও সংখ্যাটা সেভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই যে 6 জন মারা গেল, ঘটনাটা ঘটেছিল 27 জুলাই, ঘটনাটা বাংলাদেশে পৌঁছাইছে 28 জুলাই। তার মানে একটা শ্রমিক যখন মারা যায়, সেই খবরটা পেতেও 24 ঘন্টা লেগে যাচ্ছে বাংলাদেশের। কতটা দুর্ভাগা জাতি আমরা। অনেকে বলে যে, আমি না এই শ্রমিকের গল্প করতে যেয়ে আমার একটা কি বলবো, একটা আফসোসের জায়গা, যেটা দুঃখজনকের জায়গা, সেটা আমি একটু আমার ভাষায় বলতে চাই। দেখেন, বাংলাদেশের কথা বলতে গেলেই আগে শোনা যেত বাংলাদেশ গরিব জাতি, তলাবিহীন ঝুরি জাতি। তা আমার কাছে কেন জানি মনে হয় আমরা বড় হতভাগা জাতি। কারণ একটা গরিব জাতির কিন্তু আশা থাকে যে তিনি একদিন ধনী হবে, মিডল ক্লাস হবে, তার ডে বাই ডে উন্নতি হবে। কিন্তু দুঃখজনক হলেও যে চিত্র আমরা শ্রমিক নিয়ে দেখতে পাচ্ছি, যে এই সমুদ্র পথে যাচ্ছে, নৌকা ডুবিতে মারা যাচ্ছে, এই ট্রলারে যাচ্ছে, ট্রলার ডুবিতে মারা যাচ্ছে, তাদের কোনো ধরনের ইনসেন্টিভও দেওয়া হচ্ছে না, তাদের কোনো ক্ষতিপূরণ তো প্রশ্নই আসে না। বরঞ্চ এই যে মারা যাচ্ছে যেভাবে, এটা যে মেসেজটা সারা পৃথিবীকে দিচ্ছে বাংলাদেশ সম্বন্ধে, এটা খুবই দুঃখজনক। যে জাতি হিসাবে অথবা আমাদের উন্নতির যে শিখরগুলো, সেটা কোথায় যেন মনে হচ্ছে আটকে যাচ্ছে। আমাদের যে উন্নতির যে জায়গাগুলো, সেটা বিলীন হয়ে যাচ্ছে অল্প কিছু নিয়মহীনতার যে কি বলবো, যে রক্ষা কবচ যেটাকে বলা হয়, সেই দিকে ধাবিত হচ্ছে না সরকার এবং সরকার পক্ষের যারা সংশ্লিষ্ট লোকজন। যদি তাই ধাবিত হতো, তাহলে দেখেন, আমি যে দক্ষিণ আফ্রিকায় যে মারা গেল 27 তারিখে, সেটা খবর পেলাম 28 তারিখে। আপনি আরও জানলে অবাক হবেন যে এই দক্ষিণ আফ্রিকায় কিভাবে লোকজন যায়। সেখানে কিন্তু 2.5 লক্ষ থেকে 3 লক্ষ বাংলাদেশি শ্রমিক ওখানে বসবাস করে, এবং তারা হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে কিন্তু পাঠায়, রেমিটেন্স পাঠায়। তাদের একটা বিরাট অবদান আছে আমাদের দেশের উন্নয়নের জন্য। কিন্তু শুধু দক্ষিণ আফ্রিকায় যদি আপনি একটু আমলে নেন, তাহলে দেখবেন যে একটা ভয়াবহ চিত্র। তারা সেখানে এমন কোনো দিন নাই, আমি তো বলবো প্রতি মাসে 3-4 জন করে বাংলাদেশি মারা যায়, কিন্তু তার খবর কে রাখে? মাঝে মধ্যে কালে ভদ্রে দেখা যায় যে একটা নামে মাত্র বেনামের যে পত্রিকাগুলো আছে, তারাই এগুলি প্রকাশ করতে পারে। কিন্তু যে ন্যাশনাল যে পত্রিকাগুলো বা জাতীয় পত্রিকাগুলো, যেগুলিকে মানুষ একটু চেনে, জনপ্রিয় পত্রিকা, তাদের কাছে খবর আসতে 1 মাস সময় লেগে যায়, 15 দিন সময় লেগে যায়, এবং কখনো কখনো তারা ইগনোরই করে, এটা প্রকাশই করে না। কিন্তু তারা কি মানুষ না? তারা তো এই বাংলাদেশেরই মানুষ, তারা এই বাংলাদেশের জনগণ, তারা এই বাংলাদেশের উন্নতিতে, ইকোনমিক্সে তারা অবদান রাখছে বিভিন্নভাবে। তাদের ওই 1-2 করে যখন সংখ্যাটা আমরা যখন একত্রিত করব, তখন দেখব প্রায় 80 থেকে 1 কোটি মানুষ বাইরে থাকে, এবং তাদের রেমিটেন্স, যেটা হলো আমাদের টোটাল জিডিপির প্রায় 6% কাভার করে। আপনি চিন্তা করতে পারেন সেই জায়গাটা কত অবহেলিত। এটা একটা দুঃখজনক গল্প। সেই গল্পে যদি যাই, আমি মারা যাওয়ার গল্প করতে পারি। দেখেন, আমাদের মিডল ইস্টে কি পরিমাণ মানুষ মারা যায়, যেটা অনেকে বলে যুদ্ধে মারা গেছে 3 জন, 4 জন, 5 জন। আপনি যদি আমাদের শ্রমিকের মারা যাওয়ার একটা সচিত্র বা একটা ডেটা অ্যানালাইসিস যেটা আমি উপস্থাপন করতে চাচ্ছি, সেটা যদি একটু দেখেন, তাহলে এটা একটা ভয়াবহ চিত্র।
এটা নিয়ে জনগণ মানে সরকারকে ভাবতে হবে। আমি যেই আবারও আসি দক্ষিণ আফ্রিকায়, সেখানে কিন্তু বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই, কি দুঃখজনক। তা সরি, বাংলাদেশের অ্যাম্বাসি আছে, কিন্তু বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অ্যাম্বাসি নাই। না, বাংলাদেশও আছে, তাতে কনসালেট অফিস আছে। হ্যাঁ, কনসুলেট অফিস। কনসুলেট অফিস দিয়ে কি আপনার অ্যাম্বাসির কাজ চালানো যাবে? আর একটা জিনিস বলি, এই শ্রমিকগুলো যে যাচ্ছে অনেকে জানেও না, এটা কিন্তু বৈধভাবে যাচ্ছে না, বিভিন্ন নামে বেনামে, তারপরে অবৈধভাবে, তারপরে সমুদ্র পাড়ি দিয়ে, জঙ্গল দিয়ে, তারপরে আবার এই বর্ডার ক্রসেও অনেক মারা যাচ্ছে, তার খবর কেউ জানে না। এই 2.5 লক্ষ বৈধভাবে যায়নি, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কিন্তু মানে অর্থ উপার্জন করা, তাদের পরিবারের যে 10 জন 5 জন লোক আছে তাদের মানে তাদের সংসারের দিকে, তাদের উন্নতির দিকে তাদের খেয়াল, দেশের উন্নতির দিকে খেয়াল। তারা কিন্তু কষ্ট করে তাদের যে জমি অল্প একটু ভিটে বাড়ি আছে সেগুলি বিক্রি করে কিন্তু সেখানে যায়। এখানে বলার অপেক্ষা রাখে না। সরকার যদিও এই বিদেশে যাওয়া শ্রমিকের জন্য অর্থ বরাদ্দ রেখেছে, বৈদেশিক ওই যে বৈদেশিক ব্যাংক, যে প্রবাসী কল্যাণ ব্যাংক, আপনি দেখেন সেই আসল শ্রমিকের কাছে সেই টাকাটা যায় কিনা, খবর নিয়ে দেখেন। এটাতেও পলিটিক্স, এটাতেও মানে বিভীষিকাময় এক মানে রাজনীতি। সেখানে মানে কে কোন ছত্রছায়া আছে, কার লিঙ্কটা খুব জোরালো, সেই পাবে টাকা। এবং দেখা গেছে যে পাচ্ছে তার কিন্তু অর্থের অভাব নাই, তার বাবার টাকা বা তাদের পারিবারিক অর্থ ব্যবস্থা ভালো, কিন্তু তার কাছেই টাকা যাচ্ছে। কিন্তু যে কষ্ট করে ভিটে বাড়ি বিক্রি করে, সব সহায় সম্বল বিক্রি করে যে বিদেশে যাচ্ছে, আর সেখান থেকে কষ্ট অর্জিত যে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাচ্ছে, যেটা আমাদের উন্নতির এক বিশাল মানে কি বলবো ছায়া। জি, একটু কথা বলতে চাই। জি জি, না, স্যার যেটা বলছিলেন যে দেখেন, একটা দেশে যখন আপনি অবৈধভাবে যাবেন বা অবৈধভাবে বসবাস করবেন, তখন কিন্তু তার আইনি সুরক্ষা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। কারণ আপনি আপনার দেশে একজন অবৈধ লোককে তো আর আপনি আশ্রয় দিবেন না, বা তার এতে আপনি কোনো কিছু ক্লেম করতে পারবেন না, সুযোগ সুবিধা। বাংলাদেশিদের আমাদের এই প্রবণতা কি জানেন, বাংলাদেশে প্রতিদিন বৈধ পথে যত না লোক বিদেশে যায়, তার চেয়ে দ্বিগুণ যায় হচ্ছে অবৈধ পথে। অবৈধ পথে বলতে কি, আপনার ভাই আছে, আপনাকে ট্যুরিস্ট ভিসা বা অন্য কোনোভাবে আপনার সেই দেশগুলোতে নিয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেছে বাংলাদেশের জন্য বিশাল সমস্যা। আপনার অ্যাম্বাসি থাকুক বা না থাকুক, দেখেন আমাদের সাউথ আফ্রিকায় কিন্তু একটা অ্যাম্বাসি আছে, 2টা কনসুলার অফিস আছে। এরপরেও কিন্তু আমরা এইগুলো, যেমন কোনো ক্ষেত্রে দেখা গেল কি যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে ওখানে অবৈধভাবে আছে, সুতরাং সে তো কোনো বেনিফিটেড পাচ্ছে না নিয়োগকর্তার কাছ থেকে, কারণ তার কোনো নিয়োগকর্তাই নেই। এবং এটাকে করার জন্য বাংলাদেশকে প্রশ্নেরও সম্মুখীন হতে হয় যে তোমার দেশ তোমার দেশের নাগরিক আমাকে অবৈধভাবে দেশে আছে। তো এই একটা কিন্তু চ্যালেঞ্জ আছে বাংলাদেশের জন্য। আর আপনি যে কুয়েত থেকে ফেরত করা, আমি কুয়েত, সৌদি আরব, দুবাই, ওমান, ব্রুনাই, এই সবগুলো দেশে, আমি মালয়েশিয়া, সবগুলো দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং এদের সাথে কথা বলারও সুযোগ হয়েছে। এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা কুয়েত না, এরা অনেক আমেরিকা থেকেও ফেরত এসছে, আমরা জানি, ইউরোপ থেকেও ফেরত এসছে যারা অবৈধভাবে ওখানে আছে। এটা 2 দেশের মধ্যে একটা চুক্তি আছে যে তোমার দেশে যদি আমার অবৈধ কোনো নাগরিক থাকে তুমি ফেরত নিতে বাধ্য। এটা আমরা বাধ্য, আমরা সেই কনভেনশনে আমরা স্বাক্ষর করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কুয়েত না, অনেক জায়গা থেকে আসে, এটা একটা চলমান প্রক্রিয়া। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়ে গেছে কি, মানে আমাদের অবৈধভাবে যাওয়ার এবং মানে 2 নম্বরই একটা প্রসেস ফলো করার প্রবণতা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। এই অবৈধ পথে যাওয়ার ঠেকানোর কি কোনো উপায় নেই? আমার এখানেই প্রশ্ন, আমার কথা হলো যে প্রত্যেকটা 2 নম্বরই কাজে বাংলাদেশ কেন ডুবে যাচ্ছে? এই ডোবানো আমরা আর কতকাল শুনবো? 55 বছর দেশের বয়স ইজ ভেরি গুড এনাফ। আমাদের তো অনেক রোল মডেল কান্ট্রি আছে, আমরা তো তাদেরকে ফলো করলেই তো আমরা ডেভেলপ করতে পারি। আমরা এটাকে জিয়ায় রাখছি কেন? আমি সেই জায়গায় দেখেন, এখন গল্প করতে করলে যখনই কোনো আলোচনায় যাই, একটা টেবিলে না আগের সরকারের বদনাম করতেই হচ্ছে, কারণ এতই দুর্নীতির মানে বেড়াজাল, এতই দুর্নীতির মানে এই জাল বোনানো, সে গল্প শেষ না করতে করতে এই সরকারের মানে বর্তমান সরকারের মেয়াদ চলে যাচ্ছে। আবার এই সরকার যদি না আসে ক্ষমতায়, এই সরকারের নামে আবার পরবর্তীতে আমাদের দুর্নীতির গল্প করতে হচ্ছে, আমাদের এই কি বলবো এই নেপোটিজমের গল্প করতে হচ্ছে, অনিয়মের গল্প করতে হচ্ছে। এই যে বেড়াজাল আর কতকাল? আমি মনে করি সরকারের বর্তমান যে সরকার ব্যবস্থা, এই তারেক জিয়া মানে প্রধানমন্ত্রী তারেক জিয়া সরকারের উপরে মানুষের অনেক আস্থা। আমি কিন্তু এটা আমার ভেতর থেকে না, আমি সাধারণ মানুষের সাথে আমি কথা বলি,
তাদের পালসটা বুঝতে পারি। তারা আমার মানে তারেক জিয়া নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না, কিন্তু বিএনপি নিয়ে যদি আমি কথা বলি তাহলে বিএনপিকে সেই আগের সরকারের সাথে প্রায় মানে কি বলবো, ম্যাচ করতে চায়, মেলাতে চায়। এইখানে তো দুঃখ লাগে যে একটা সরকার তো মাত্র একজন মানুষ না, তিনি অনেকগুলো লোক নিয়ে একটা সরকার চালায় দেশে। প্রতিটা সেক্টরে আমি আপনাকে কোন সেক্টরটার গল্প করব যেই সেক্টরটা দুর্নীতিতে আজকেই তো আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি বলেছেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির গল্প এটা কিন্তু যে সরকারই আসে সেই করছে। আমি আপনাকে একটু থামালাম, আমি সরি, মানে আপনার বলার থাকলে আমাকে একটু বলেন। নিশ্চয়ই মানে মনে হচ্ছে যে কেড়ে নিয়ে বলছি মনে হয়। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের আলোচনাটা আমাদের জন্য তো আলোচনা না, আমাদের আলোচনাটা হবে দেশের জন্য। আমরা যা কিছুই চিন্তা করি না কেন, মানে সর্বশেষ বাংলাদেশ, যেটা প্রধানমন্ত্রী সবসময় বলে আমাদের মাননীয় সবার আগে বাংলাদেশ। আমরাও এই স্লোগানের সাথে একমত এবং তার সাথে থাকতে চাই। কিন্তু আসলে নিয়মহীনতার যে কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে, আমার এখন মনে হয় যে কিভাবে প্রধানমন্ত্রী এটাকে সামাল দিবে। কারণ হলো কি, এই যে রাজুকের, আমি এইখানে একটু রাজুকও নিয়ে আসি। রাজুক মাঝে মধ্যে এক এলাকায় যে 10 তলা 12 তলা এক বিল্ডিং ভেঙে ফেলছে, পাশে দেখা যাচ্ছে আরও নিয়ম বহির্ভূত বিল্ডিং, সে হাসছে, সেই মালিকটা হাসছে আর একটা বিল্ডিংয়ের মালিক কাঁদছে। এটা তো হওয়া উচিত না। আমার চিন্তা রাজুকের ভিতরে একটা কি করতে হবে, একটা ডিজাইন করতে হবে। আজকে আমি ঢাকার ওই এলাকায় যাব, যতগুলো অনিয়ম অথবা নিয়ম বহির্ভূত যে বিল্ডিংগুলো হয়েছে ওই বিল্ডিংগুলো সবই ভাঙবো। এখন দেখেন আপনি তাদের সাথে গল্প করতে যান, বলবে আমাদের সরকারের লোক সংখ্যা কম, জনবল কম, এই জন্য আমরা একটা ভাঙছি, বাকিগুলো ভাঙতে পারছি না। বাকিগুলো কোনো দিনই ভাঙবে না, কারণ এগুলির পেছনে ওই রাজনীতি জড়িত। দেখা গেছে যে সেই এমন একটা হতে পারে। তা আমি আবার আপনি ভূমি অফিসে যান, ভূমি অফিসে যে সবার ভূমি কিন্তু আপনি মিউটেশন করতে পারবেন না, নানান বেড়াজালে আটকায়ও দিতে পারে। আর যদি শোনে যে আপনার জমির পরিমাণ 4-5 বিঘা, তাহলে তো আল্লাহর রহমতে কত টাকা ডিমান্ড করবে। তো এটার জন্য সরকার অনেক চেষ্টা করছে, ভূমি মন্ত্রণালয়কে একটা ভালো জায়গায় নিয়ে আসতে, রাজুককে একটা ভালো জায়গায় নিয়ে আসতে সরকার আসলে চেষ্টা করছে। বর্তমান সরকারের লক্ষ্য বিদেশে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কিন্তু বর্তমানে যে দক্ষতা ও প্রশিক্ষণের যে প্রয়োজন রয়েছে সেটি আসলে আমাদের শ্রমিকরা কতটুকু পাচ্ছে। মোট কথা প্রবাসীদের সুরক্ষায় কি কি ব্যবস্থা রয়েছে এই বিষয়ে আবারও আপনাদের দুজনের কাছে ফিরে আসবো, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা কথা বলছি প্রবাসীদের সুরক্ষায় কি ব্যবস্থা, এবং আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরিফুজ্জামান মামুন এবং মিজানুর রহমান। আমি এ পর্যায়ে আরিফুজ্জামান মামুন আপনার কাছ থেকে জানতে চাই যে বিরতিতে যাওয়ার আগে যেমনটি বলছিলাম যে বর্তমান সরকারের লক্ষ্য বিদেশে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এবং আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীও জানিয়েছেন যে ইতোমধ্যে 10টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেটি আরও দেশে বিস্তৃত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কী ধরনের সহায়তা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে? দেখেন, বর্তমান সরকার, ওই যে স্যার বলছিলেন যে সরকার তো একটা পলিসির উপর চলে এবং সামনে থেকে একজন সেই পলিসিকে নেতৃত্ব দেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটা পলিসি নিয়েই তো দেশ পরিচালনা করছেন, এবং এই প্রবাসীদের নিয়ে বা জনশক্তি রপ্তানি নিয়ে উনি তার একটা পরিকল্পনা, উনি একটা মহাপরিকল্পনায় করেছেন, এবং এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী সরাসরি এটা মনিটর করছেন এই বিষয়টা। আমি সর্বশেষ উনি যে প্রথম মালয়েশিয়া সফরে গেলেন, আমি সেই সফরে আমার অংশ হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে কিন্তু আপনি অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন? আমি সেই সফর কভার করার আমার সুযোগ হয়েছে। তো আমি সেখানে দেখেছি উনি প্রবাসীদের বা মানে কর্মসংস্থানে, বিদেশে আমাদের কর্মসংস্থানের জন্য উনি কি পরিমাণ উদ্গ্রীব এবং বিনিয়োগ আনার জন্য। সে জায়গায় উনি কিন্তু শ্রমিক নেওয়ার আগে উনি কিন্তু বলেছেন যে এখানে যে আমার অবৈধ শ্রমিকগুলো আছে, উনি মালয়েশিয়ার রাজার কাছে, উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে উনি প্রথম পয়েন্ট অনুরোধ করেছেন যে এই অবৈধগুলোকে অতি শীঘ্রই যদি নিয়মের মধ্যে থেকে বৈধ করার জন্য, যাতে তাদেরকে ফিরে না আসতে হয় এবং তারা যাতে একটা বৈধতা পায় এবং তাদের মানে অধিকারটা তাদেরকে নিশ্চিত হয়। এই কাজটা কিন্তু উনি প্রথম দাবি ছিল এটা। দ্বিতীয় দাবি ছিল হচ্ছে মালয়েশিয়ার যে সেমিকন্ডাক্টর
যে এটা আপনি জানেন যে গত পরশুদিন একটা সেমি কন্ট্রাক্টর হয়েছে, কনফারেন্স বা মেলা হয়েছে, সেখানে এই সেমি কন্ট্রাক্টরের একটা বিশাল 5 ট্রিলিয়নের বাজার আছে মালয়েশিয়াতে। এই বাজারটা তারেক রহমান সাহেব ধরার চেষ্টা করছেন যাতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন হয়। আর আপনি যেটা বললেন যে 1 কোটি লোক, উনি 1 কোটি করেছেন প্রথম বছরে 15 লাখ, এর পরের বছরে 20 লাখ, এইভাবে মানে 5 বছর গিয়ে এটা 1 কোটিতে পৌঁছাবে। এরকম একটা ধাপে ধাপে প্রথম বছর 15 লাখ, তারপরে 20, 25 লাখ, এইভাবে 5 বছর পরে উনি 1 কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চান। এর মধ্যে উনি বলেছেন যে দেখেন বিশ্বের মানে আমাদের যে ভাষা সমস্যার কথা আপনি যখন আমরা বিরতিতে আলোচনা করছিলাম, যে ভাষা সমস্যার কারণে অনেক দেশে কিন্তু আমাদের শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন, এবং এই ভাষা দক্ষ না হওয়ার কারণে আমরা কিন্তু সবচেয়ে অদক্ষ শ্রমিক পাঠাই, বিশ্বে অদক্ষ শ্রমিক পাঠায়, কিন্তু আমরা সবচেয়ে বেশি অদক্ষ শ্রমিক পাঠাই, যার কারণে তাদের আপনি মধ্যপ্রাচ্যের 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই শ্রমিকগুলো কিন্তু কাজ করে। কিন্তু আমরা অদক্ষ শ্রমিক কেন পাঠাচ্ছি? আমরা তো তাদেরকে ট্রেনিং দিয়েও পাঠাতে পারি, সেই ক্ষেত্রে বাধা কোথায়? বাধা কি, এটা হচ্ছে কি আমাদের রিক্রুটিং এজেন্সিগুলো যারা আছেন এবং আমরা যা অবৈধভাবে যারা যাচ্ছেন, তারা কোনোভাবে ভাই আমি বিদেশ যাব, যেমন আমরা এখানে মাঝখানে আমরা একটা সেমিনারে আমি অংশ নিয়েছিলাম, শরীয়তপুরের একটা গ্রাম থেকে সবাই ইতালি থাকে এবং অনেকেই অবৈধভাবে থাকে, কারণ একজনের ভাই গেছে কোনোভাবে সে নিয়ে গেছে। তো এই যে অবৈধভাবে হয়ে যাচ্ছে, বা সে তো দক্ষ না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে তারেক রহমান কিন্তু জাপানে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য স্পেশালাইজড একটা প্রশিক্ষণ কেন্দ্র এবং করেছেন ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা এখন তাদেরকে শেখানো হচ্ছে। তারপরে দুবাইতে আপনি জানেন যে 5000 উবার চালক নেওয়া হবে, তাদেরকে দক্ষ করে করার জন্য ট্রেনিং চলছে। তারপরে হচ্ছে আমাদের শ্রমবাজার, আমরা কিন্তু দেখেন আমরা কয়েকটা শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছি, এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিকে, আর কিন্তু বিশেষ বিকল্প বাজার তৈরি করার জন্য উনি কিন্তু দিয়েছেন, সেই আফ্রিকা থেকে শুরু করে সার্বিয়া থেকে ওই পর্যন্ত সব উনি একটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছেন এবং বলেছেন যে বিকল্প শ্রমবাজার তৈরি করার জন্য দরকার হলে ওই সব দেশগুলোতে লবিস্ট নিয়োগ করার জন্য, যে আমাদের শ্রমিক আছে, আমাদের দক্ষ শ্রমিক, এবং এর জন্য দেখেন একটা দক্ষ শ্রমিক তৈরি হতেও তো সময় লাগে। তো বর্তমান সরকার সেই চেষ্টা করছেন, হয়তো 1 বছর পরে আমরা দেখব যে আমাদের একটা বড় একটা দক্ষ শ্রমশক্তি বিদেশে যাচ্ছেন, এবং উনি ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়েছে এবং প্রশিক্ষণ চলছে অনেকেরই। আমরা নীরবে কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে বাংলাদেশে, আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না এরকমই। কারণ বর্তমান সরকার যেটা, বা ব্যক্তিগতভাবে তারেক রহমান সংসদেও বলেছেন এবং ওখানেও বলেছেন যে শুধু বিদেশে আসলে হবে না, আপনাকে দক্ষ হয়ে আসতে হবে এবং এখানকার মেইন স্ট্রিমে আপনাকে কাজ করতে হবে, তাহলে দেশের উন্নয়ন বেশি করতে পারবে। একজন শ্রমিক যতটা না দেশের জন্য উন্নতি করতে পারবে, একজন যদি পলিসি মেকিংয়ে হয় সে দেশের জন্য আরও বেশি করতে পারবে। তো এই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু একটা একদম সমন্বিত একটা পদক্ষেপ উনি নিয়েছেন এবং পরিকল্পনা নিয়েছেন, এবং উনি হচ্ছে এটার করছেন আর কি, কোঅর্ডিনেট করছেন একদম প্রতিনিয়তই উনি করেন। আপনি যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কথা বললেন, ওনার সাথে আমার কথা হচ্ছিল আজকে, আমার এটা নিয়ে একটা প্রতিবেদন আছে যে 1 কোটি জনশক্তি রপ্তানি মহাপরিকল্পনা দিয়েছেন। তো উনি বলছিলেন যে আমাদেরকে মানে হঠাৎ করেই প্রধানমন্ত্রী ফোন করে বললেন যে এই যে মনে করেন সাউথ আফ্রিকায় যে 6 জন মারা গেল, এটা কিভাবে গেল ওনার কাছে রিপোর্ট দিতে বলেন। এটা আমরা কিন্তু আগে দেখিনি, এটা কিন্তু ছোট ছোট পরিবর্তন, এরা কিন্তু আমরা বাইরে থেকে অত বুঝতে পারি না, কিন্তু আমরা 17 বছরের একটা সিস্টেম বা একটা মানে সিস্টেম দুর্নীতি অব্যবস্থাপনা, সেটা কাটাতেও তো একটু সময় লাগবে। আমি মনে হয় যে যেভাবে যাচ্ছে তা আগামী 1-2 বছর পরে আমরা এই খাতে অন্তত বেশ ভালো উন্নতি আমরা দেখতে পারবো বলে আমি মনে করছি। নিশ্চয়ই আমরা এটি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আরিফুজ্জামান মামুন। মিজানুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি নিজেও শিক্ষাবিদ ও উন্নয়ন বিশ্লেষক, আপনি এ ব্যাপারে আরও ভালো বলতে পারবেন যে অভিবাসনের শুরু থেকেই আমরা আমাদের শ্রমিকদেরকে দেখি যে তারা নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এবং বর্তমান আধুনিক বিশ্বে কেন তারা এই চ্যালেঞ্জের মুখোমুখি এখনো হয়েই যাচ্ছে, এখানে আসলে করণীয় কি রয়েছে? খুব ভালো বলছেন। বিশেষ করে ভাষাগত দিক থেকে তারা বেশ চ্যালেঞ্জ ফেস করে থাকে সব জায়গায়। আসলে আমি শুরু থেকেই কিছু মানে ডেটা দিয়ে কথা বলতে চাই। আমরা কিন্তু শুধুমাত্র যে একেবারে শ্রমিক পাঠাচ্ছি শুধু তাই না, আমরা আসলে খুবই কি বলবো একদম প্রান্তিক লেভেলের যে মানুষটা তাকে শ্রমিক হিসেবে পাঠাচ্ছি। আমাদের দেশে দেখেন শিক্ষিত বেকারের সংখ্যা প্রায়
এখন যদি বলেন অন অ্যান অ্যাভারেজ প্রায় 50 থেকে 60 লক্ষ শিক্ষিত বেকার। তাদেরকে যদি আমরা কোনোভাবে যদি একটু মানে স্বশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, টেকনিক্যালি যদি আধুনিক মানে তাদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারতাম, এবং যেটা বিদেশমুখী শিক্ষা, আমরা বিদেশে যেটাকে আমরা কাজে লাগাতে পারবো, সেই ধরনের যদি আমরা শিক্ষিত শ্রমিক যদি টেকনিক্যাল যেমন ধরেন অটোমোবাইল, তারপরে এসি ফ্রিজ, মানে টেকনিক্যাল সাইটগুলো যদি তাদেরকে হাতে কলমে শেখানো যেত, তারা যে পরিমাণ লাভবান হতো। এবং এই সাথে আপনি যে কথাটা বললেন খুবই মানে কি বলবো, খুবই জুৎসই একটা কথা বলছেন, ভাষা জ্ঞান। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে তো আমাদের ইংরেজির অবস্থা খুবই দুর্বল। আমরা যদি মিডল ইস্ট নিয়েও কথা বলি, আমাদের যে মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকেও যদি আমরা টেকনিক্যাল যদি শিক্ষাটা দিতে পারতাম, ভোকেশনাল শিক্ষা দিতে পারতাম, সেই সাথে যদি সঠিক ভাষা মানে যেটা বলা হয় অ্যারাবিক স্পিকিং জ্ঞানও যদি তাদেরকে দিতে পারতাম, তাহলেও আমাদের অনেকটা কিন্তু কি বলবো অনেক সমস্যাই দূর হয়ে যেত। শ্রমিকের এত মৃত্যুও হতো না, এত মানে কি বলবো যে এই যে মজুরির যে বৈষম্যটা সারা পৃথিবীর অন্যান্য শ্রমিক যেই হারে পাচ্ছে, বাংলাদেশের শ্রমিকরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। এ তো দুঃখজনক আছে। অন্যদিকে হলো পুষ্টিহীনতা। আমি আবার নির্যাতনও কিন্তু রয়েছে নারী শ্রমিকদের। হ্যাঁ, এটা তো আপনি জানেন যে সেই নারী শ্রমিকদের পেছনের গল্প কিন্তু আরো বিভৎস। কোন নারী শ্রমিকদের নিয়ে সেখানে কি করানো হচ্ছে, নারী শ্রমিকদের উপরে দুর্বিষহ নির্যাতন হচ্ছে তাদের মালিক সমাজরা, এবং শুধুমাত্র শিক্ষার অভাবে এবং এই ভাষা জ্ঞানের অভাবে তারা কিন্তু একটা আইন আদালত ফেস করতে পারছে না, অর্থর অভাবে ফেস করতে পারছে না। সেখানে সরকারের যদি একটা উদারতা থাকতো, তারপরে সরকারের যদি একদম ডিরেক্ট একটা মানে কি বলবো হস্তক্ষেপ থাকতো, আমার মনে হচ্ছে যে অবশ্যই আমি তার সাথে একমত যে প্রধানমন্ত্রী তারেক জিয়ার সরকার তিনি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিছেন। এবং আমাদের যে নূর ভাই, যিনি এই যে আপনার কি বলবো এই আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, তিনিও মোটামুটি এই ব্যাপারে বেশ অকিবহাল, সেও কাজ করার চেষ্টা করছে। এই চেষ্টাটা খুব ধরে রাখতে হবে। তারপরও নাগরিকদের আইনি প্রতিকার বা জাস্টিস প্রদানে আসলে আমাদের রাষ্ট্র আরো কি কি ব্যবস্থা নিতে পারে, এই ব্যাপারে আসতে চাই। এই ব্যাপারে মিজানুর রহমান আসতে চাই, আপনাদের দুজনের কাছে আসবো। আরিফুজ্জামান মামুন সাহেব, আপনার কাছেও আসবো, তবে একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা কথা বলছি প্রবাসীদের সুরক্ষায় কি ব্যবস্থা এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে আরিফুজ্জামান মামুন আপনার কাছে জানতে চাই যে এই যে নাগরিকদের আইনি প্রতিকার বা জাস্টিস প্রদানে আমাদের আসলে রাষ্ট্রীয় বা পদ্ধতিগতভাবে অন্য কোনো উপায় আছে কিনা তাদেরকে সহায়তা করার মতো? রাষ্ট্রীয়ভাবে আছে এবং রাষ্ট্র সেটা করেও, কিন্তু দেখেন, এবং প্রত্যেক এমবেসিতে কিন্তু আইনি সহায়তা দেওয়ার জন্য সেল আছে। আমি বিশ্বের প্রায় 43টা দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানগুলো আমি দেখেছি, এমবেসিগুলো দিকে সেখানে কিন্তু আইনি সেল আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, বাংলাদেশেও কিন্তু প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং আমি বলি এই যে বর্তমান সরকার, তারেক রহমানের সরকার কিন্তু খুব শীঘ্রই প্রবাসী কার্ড বলে একটা করছে। এই কার্ডের যারা এই কার্ডধারী হবে চালু করবে খুব শীঘ্রই, আগামী মাসে খুব সম্ভবত এটার উদ্বোধন হবে। এবং এই কার্ডের মাধ্যমে সে বেশ কিছু সুবিধা পাবে, আইনি সুবিধা সহ অনেক কিছু সুবিধা সে এইটার মাধ্যমে পাবে। আমাদের দেশের এই যে আইনি সহায়তা বললেন বা সরকারি হাসপাতাল আর প্রাইভেট হাসপাতালের মধ্যে একটা পার্থক্য আছে না, যে মানে খুব ভালো হাসপাতাল সরকারি, কিন্তু মানে প্রচার প্রচারণার অভাবে বা মানুষ সেখানে যেতে চায় না, সবাই একটা ভালো হাসপাতাল। আমাদের এই প্রবাসীর ক্ষেত্রেও সেটা হয়েছে। দেখেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি যখন ফিরে আসবেন তখন আপনি কোনো একটা কাজে যুক্ত হওয়ার জন্য লোন পাবেন, এটা কিন্তু খুব সহজ একটা প্রক্রিয়া। কিন্তু কয়জন, একটা গ্রামের কয়জন জানেন যে এটা, বা একজন প্রবাসী যখন ফিরে আসেন উনি মনে করেন কি এখানে যাব ঝামেলা হবে বা হবে, এইসব কারণেও কিন্তু আমাদের নিজেদের এর কারণেও কিন্তু আমরা এই সিস্টেমের মধ্যে যেতে চাই না। আমরা মনে করি যে এটা দালাল ধরবো, কাজ শেষ হয়ে যাবে, এরকম আর কি। তো এই নিরাপত্তা আইন যেটা আছে, আমি মনে করি প্রবাসীদের সুরক্ষার জন্য এটা পর্যাপ্ত, কিন্তু এই আইনের মানে প্রয়োগটা দৃশ্যমান এবং আরও বেশি যদি করতে পারে তাহলে শ্রমিকদের সুরক্ষার বেশি হবে। আর দেখেন যে
আপনাদের বিভিন্ন ইন্টেনসিভ কিন্তু আছে, যেমন লাশ যখন ফেরত আনা হয় তখন সরকারি খরচে কিন্তু লাশ ফেরত আনার একটা সুযোগ সুবিধা আছে। অনেক সময় অবৈধ হলে লাশ ফেরত আনাটা অনেক কঠিন হয়ে পড়ে, কারণ অনেক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে যদি আমরা নিজেদের মধ্যে যদি আমরা সচেতন না হতে পারি যে আমরা অবৈধভাবে বিদেশে যাব না, এবং নিয়োগকর্তার নিয়োগ কী কী সত্ত্বে আমাকে নিয়োগ দিচ্ছেন সেগুলো মানে পরিষ্কার না হয় আমি বিদেশে যাব না, এবং আমি দক্ষ হয়ে যাব, আমি অদক্ষ শ্রমিক হয়ে ওখানে গিয়ে একটা ওয়ার্ড জব করব না, বা যেটা কেউ করতে চান। দেখেন, আমি ভারতের, ওরা কিন্তু গর্ব করে একটা জিনিস বলে যে ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট সিইও প্রডিউসার, অর্থাৎ বিশ্বের সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও কিন্তু ইন্ডিয়ান। অর্থাৎ তারা সিইও প্রডিউস করে, আর আমরা কিন্তু শ্রমিক, মানে একদম রাস্তায় যে ছেলেটা কাজ করে এই লেভেলের শ্রমিকটা আমরা মানে পাঠাই। তো মানে আমরা যদি ওইটাই থাকি যে আমরা সারা জীবন এই শ্রমিক মানে এই প্রান্তিক শ্রমিক পাঠাতে থাকবো, তাহলে তো আমাদের হবে না। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমরা যারা যাব তাদেরও চিন্তা করতে হবে, আমি যদি মধ্যপ্রাচ্যে যাই, যদি আমি আরবি ভাষাটা না জানি, তাহলে আমি একটা ভালো, শুধু জানেন আপনি যদি একটু আরবি ভাষা জানেন তাহলে সৌদি আরবে খুব ভালো জব পাওয়া সম্ভব। এটা আমি নিজে গিয়ে দেখেছি। কুয়েতে পাওয়া সম্ভব, কাতারে পাওয়া সম্ভব, মানে আমি এটা ইউরোপের দেশেও শুধুমাত্র ভাষা যদি আপনি স্প্যানিশ জানেন, ইউরোপে তো স্প্যানিশ বেশি চলে, স্প্যানিশ যদি আপনি জানেন তাহলে একটা ভালো জায়গায় আপনি রেস্টুরেন্টে না কাজ করে ফ্রেঞ্চ বা স্প্যানিশ না যদি জানেন, তো এইগুলো এই ক্ষেত্রে কি এমবাসিগুলো কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা? এমবাসির এখানে মানে সরকার এখান থেকে অনেক কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং ভাষা শিক্ষা আছে। আপনি জানেন যে সরকার বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করছে। জি, এরকম সে তার মতো চয়েস করে আরেকটা ভাষা সে শিখবে, এরকম আর কি। এগুলো সবই যে আমাদের এই মহাপরিকল্পনা যে বর্তমান সরকারের যে 1 কোটি বিদেশি যে কর্মসংস্থান সৃষ্টি করবে সেটারই একটা অংশ। যে এরকম ভাষা শিক্ষার জন্য, জাপানি ভাষা শিক্ষার জন্য আলাদা কেন্দ্র আছে, চাইনিজ ভাষা শিক্ষার জন্য আলাদা আছে। আপনি বিশ্বের কোথাও গিয়ে চাইনিজরা কিন্তু তার ভাষা ছাড়া কথা বলে না, আপনি দেখবেন না। তারা পারে না তা না, কিন্তু তারা বলবে না, কারণ তারা তো আমাকে যদি তাদের সাথে মিলে চলতে হয়। আমি ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। চাইনিজরা চাইনিজ দেশে চাইনিজ ভাষা ছাড়া বলে না, কিন্তু চাইনিজরা দেখেন, এই চাইনিজরা ইংরেজিতে এত দুর্বল হলেও, আমি আপনাকে একেবারে সঠিক তথ্য দিয়ে বলি, চাইনিজরা যখন ইউরোপে যাচ্ছে, যখন আমেরিকাতে যাচ্ছে, যখন কানাডাতে যাচ্ছে, যখন বাংলাদেশের মতো দেশেও আসছে, আপনি মানে আমাদের সাধারণ মানুষ ওদের সাথে ইংরেজিতে কথা বলে পারছে না। মানে ওরা ভুল করুক যাই করুক, বেশ ভালো মতো একটা কমিউনিকেশন ইংলিশ জেনেই আসে। আমি ওটা বলি না, আমি বলছি যে তারা তাদের প্রয়োজনে সেটা শিখছে, আমরা আমাদের প্রয়োজনে শিখছি না। আমি ওটাই কথা বলতে চাচ্ছি যে চাইনিজরা এবার ইংরেজির উপরে খুবই জোর দিছে, মানে মারাত্মক জোর দিছে। চাইনিজ কান্ট্রি মানে চাইনিজ সরকার ইংরেজির উপর খুবই জোর দিছে। ইভেন যে কেউ যদি ইংরেজি শিখায়, মানে ইংরেজি শিক্ষা এক প্রকারের বাধ্যতামূলক একটা মানে আচরণগত একটা মানে কি বলবো নিয়ম চলে আসছে চাইনিজে। কারণ চাইনিজদের একটাই কথা যে আমার দেশে যখন বেড়াতে আসবে, আমরা যেমন বিদেশের ভাষা শিখে বাইরে যাচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের নিজস্ব কাজের জন্য, বাইরের মানুষ যখন আমাদের দেশে আসবে কাজ করতে, তারাও যেন আমাদের চাইনিজ শিখে আসে। এটা ভালো দিক, এটাই আমি খারাপ। আমাদের যে আরেকটা কথা আছে যে মনে করেন যে জাতিগতভাবে তারা খুবই, আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারাও তাদেরও এ করতে হবে যে আমরা দক্ষ শ্রমিক, দক্ষ জনশক্তি পাঠাবো, এবং তারা শুধু সরকারের পক্ষে দেখেন একটা বড় একটা দেশে, একটা বড় জনসংখ্যার দেশে সরকারের একার পক্ষে সম্ভব না। এটা সবার মানে সমাজের প্রাইভেট সেক্টর বলেন এবং পাবলিক যে সেক্টর, এতে তাদের সম্মিলিতভাবে যদি উদ্যোগ না নেওয়া হয় বা একসাথে কাজ না করা হয়, তাহলে আপনি কোনো পরিকল্পনা বা কোনো কিছুই আপনি করতে পারবেন না। আমি সত্যি রোকন ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করি। আমাদের মতো গরিব, আমাদের দেশের মতো, সত্যি কথা, আমাদের দেশে যখন পানি বিলটা আটকে যায়, ইলেকট্রিক বিলটা যখন আটকে যায়, আপনি দেখবেন যে ট্যাক্সটা যখন আটকে যায়, সেখানে কোনো ছাড় নাই। সারা জনগণ সেটা মেনে নিচ্ছে এবং সেই অনুযায়ী টাকা পয়সা লেনদেন করছে নিয়মে। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু মানে ভেতরগতভাবে, এটা আমি বলবো, আমি এটা মানে কি বলবো, এটা আমার অবজারভেশন, আমাদের বাঙালি জাতি যখনই এদেরকে নিয়ম প্লাস ইমপ্লিমেন্টেশন, মানে এটার যখন বাস্তবায়ন,
ওরা যখন বুঝতে পারবে যে এই কাজটা করলে, যেমন আপনি কয়েকদিন আগে আপনি জানেন যে ওই যে এআই করা হইল যে ট্রাফিক সিগন্যালে, আমি নিজে দেখছি 300 ফিটে যেও দেখছি যে দুটা গাড়ি আসছে হঠাৎ করে লাল সিগন্যাল, ভয়ে, শুধুমাত্র জরিমানার ভয়ে থেমে আছে। তা আমাদের দেশে এক্সাম্পলারি জরিমানা করা হোক, বিচার করা হোক, যে যেই দুর্নীতি করবে শাস্তি হবে কঠিন। এখন এই এক্সাম্পল যদি সৃষ্টি না করতে পারেন তাহলে খালি আইন করে যাবেন, আইনের বেড়াজালে জনগণ তখন কিন্তু ওইটা আর ফলো করবে না, ওটা মানবেও না। আমি এই জন্য দ্বিমত পোষণ করছি যে আমাদের দেশের সরকারগুলো এই যে নিয়ম বহির্ভূতভাবে বিদেশে যাচ্ছে, একটা কথা সত্যি, কেউ স্টুডেন্ট সেজে যাচ্ছে, কেউ ট্রাভেলিং ভিসায় যাচ্ছে, যে আর আসছে না। কিন্তু আমাদের একটা মনিটরিং সেল থাকা দরকার। আমাদের জনগণ অনেক হতে পারে, 80%ই থাকে গ্রামে, 80% সবাই কি বিদেশ যায় নাকি? সবাই তো যাচ্ছে না। তাহলে যারা যাচ্ছে দেখেন, বিদেশের বাড়িতে, মানে বিশেষ করে আমি ক্যানাডার কথা বলবো, সেখানে আপনি যদি মানে ভিসাও পান, আপনি সেখানে অন অ্যারাইভাল ইন্টারভিউ হয়, আপনাকে দেখে পোশাক আশাকে যদি দেখে মনে হয় যে সন্দেহজনক, আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা আটকে রাখবে, নানান ইন্টারগ্রেশন চলবে। তারপরে যদি মনে হয় যে না, হি ইজ দ্য রাইট ক্যান্ডিডেট অর রাইট ইমিগ্রান্ট, তখন ছেড়ে দিচ্ছে। কারণ আমাদের দেশের মানুষের চেহারা দেখলে আমরা বুঝতে পারবো না কে পড়তে যাবে আর কে ট্রাভেলিংয়ে যাবে। কারণ যেই পুষ্টিহীনতায় ভোগা একজন শ্রমিক যাচ্ছে, তার পোশাক আশাক দরকার নাই, তার গা আর শরীর দেখলেই তো বোঝা যায় যে কতটা হতদরিদ্র, কত হতভাগা একটা ফ্যামিলি থেকে কষ্ট করে টাকা বিক্রি, জমি জায়গা বিক্রি করে বিদেশে যাচ্ছে। তাকে একটু থামানো উচিত না? সে যেই টাকাটা নিয়ে খরচ করে বিদেশে যাচ্ছে, আপনি বিশ্বাস করেন ম্যাক্সিমাম অনেকেই সেই টাকা উঠাতেও পারে না। এটা আমি সত্যি এই গল্পটা আমি বললাম, আমি অবজারভেশন থেকে বলছি না, আমি মানে মাঠ পর্যায়ে কাজ করে বলছি, যেহেতু আমি উন্নয়ন নিয়ে একেবারে প্রান্তিক লেভেলে কাজ করি। এবং আপনি জানেন যে মাইক্রো ক্রেডিটের কাজ করতে গেলে প্রান্তিক লেভেলের মানুষের সাথে মিশতে হয়। তো তাদের এই জিনিসগুলো আমি দেখলাম। শুধু কি ভাষা জ্ঞানের অভাব, শুধু কি আপনার শিক্ষার অভাব, সে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে একটা কাজকে প্রেজেন্টেশন, মানে কিভাবে কাজটাকে ডান করবে, কিছুই জানে না। আপনার একেবারে কি বলবো, এত প্রান্তিক লেভেলের লোক আমরা যে কোনোভাবে ছলচাতুরির মাধ্যমে যে কোনোভাবে বিদেশে যাচ্ছে জীবনের রিস্ক নিয়ে, তাদের থামানো উচিত। আমার মনে হয় একটা নিয়মের ভিতর করা উচিত। অন্তত 3 মাসের ভাষা পরীক্ষা আগে দেখতে হবে তোমার 3 মাসের সার্টিফিকেট আছে কিনা। বিদেশে যাবা, দেখি আগে 3 মাসের আছে কিনা। আর তা না হলে যারা স্টুডেন্ট ভিসা যাবে তাদের ওই মার্কশিট, তারপর ট্রান্সক্রিপ্ট দেখলেই তো বোঝা যায় যে সেই স্টুডেন্ট কি স্টুডেন্ট না। তো সব মিলাঝিলে এগুলি একটা নিয়ম করুক, একটা সেল গঠন করুক। একটা সেল কি, আমি মজুরিও কি নির্ধারণ করে যাওয়া উচিত কিনা? 64টা জেলায় 64টা জেলায় 64টা, দেখেন বললে অনেক কিছু বলা যায়। আমি তারেক জিয়া সরকারের কোনো সমালোচনা করতে এখানে আসিনি। প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি যেই কয়েকদিন আগে ঘোষণা দিল যে এই যে মানে বৈদেশিক যারা শ্রমিক যায় তাদের জন্য একটা কার্ড করবে বলছে না, এটা তো তিনিই করলো। এটাও তো একটা এক্সাম্পল। মানে তিনি তো বুঝতে পারছে যে এখন করার সময়, করতে হবে এই চেঞ্জগুলো। এই যে জুলাইয়ের যে আন্দোলন হলো, এই যে এত মানুষ যে মারা গেল, তাদের তো চাহিদা অনেক। তারা চায় দেশটার একটা আমূল একটা পরিবর্তন। সেখানে থাকবে না কোনো দুর্নীতি, সেখানে থাকবে নিয়ম, সেখানে থাকবে নৈতিকতা, সেখানে থাকবে আপনার নিয়মের ভেতরে চলা একটা দেশ, তারপরে সেখানে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেখানে কত কিছু এদের চাহিদা, এই জেনারেশনের চাহিদা, সেটা পূরণ করে আমার মনে হয় লিস্ট করে করে আমাদের একটা কি বলবো যে একটা পাইলট প্রকল্প নেওয়া উচিত, তবে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়া উচিত, স্বল্পমেয়াদী প্রকল্প নেওয়া উচিত। এগুলি করে আস্তে আস্তে করে এগুলি মানে এই প্রকল্পর মাধ্যমে আমরা কিন্তু আমাদের সমস্ত কাজগুলো আস্তে আস্তে কিন্তু আমরা দাঁড় করাতে পারি। কারণ আমি এই কারণে বলছি, আমাদের এই দেশের সাথেই তো স্বাধীন হওয়া অনেক গরিব দেশ আজকে কোথায় আছে আপনি বলেন? তাহলে তাদের সাথে কি আমাদের তুলনা হচ্ছে? কারণ তারা একটা নিয়মে ঢুকে গেছে, আমরা ঢুকতে পারিনি। এখন সময় আসছে, আমি মনে করি একটা নিয়মের ভিতর চলে যেতে হবে। একদম এটা না, আপনার সাথে আমিও একমত। এটা আপনি যেটা বলেছেন ন্যূনতম মজুরি যে বিষয়টা বললেন, দেখেন একটা দেশ যখন শ্রমিক নেয় সেখানে একটা মজুরি তারা নির্ধারণ করে এবং সেটা আমাদের সরকার অ্যাপ্রুভ করার পরেই কিন্তু অনুমতি দেয় যে এই রিক্রুটিং এজেন্সি এই লোকগুলো পাঠাতে পারবে। সুতরাং এটা
এক এক দেশ ভেদে এক এক রকম। আর স্যার যেটা বললেন যে এই পরিবর্তনের এই আর বিষয়টা, একটা সেকেন্ড আমি একটু কেড়ে নিচ্ছি। গত 17 বছরে কারা রিক্রুটমেন্ট এজেন্সির মালিক ছিল? আপনি বলেন। Recruiting agency। রিক্রুটিং এজেন্সির মালিক কারা ছিল গত 17 বছর? সব আওয়ামী লীগ পুষ্ট মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ। কিভাবে শ্রমিক পাঠানো যায় এটাই ছিল তাদের কাজ। কোন শ্রমিক শ্রমিক না, কোন শ্রমিক শিক্ষিত অশিক্ষিত, এটাও তাদের কোনো, তাদের অর্থ উপার্জন ছিল মেন জিনিস। আপনি শুনলে আরও অবাক হবেন, আমাদের যে বিমানবন্দর, সেখানে ছিল একটা বিশাল সিন্ডিকেট বাণিজ্য। আপনি কি মনে করেন যে একেবারে নিয়ম, যে নিয়মটা আমার যে এক্সিস্টিং আছে সেই নিয়মের ভিতরেও তো যে শ্রমিকরা বিদেশে যায় পারবে না যেতে? কারণ আপনার ওই যে আপনার কি বলবো, ওই যে ইমিগ্রেশন বর্ডার পার হতে হয়, তারপরে আপনার কত চেকিং আছে, এই চেকিংগুলো পার হলেই কিন্তু ধরা পড়ে যায়। এখন ধরা পড়ছে, আপনি জানেন সেদিন 25 জন শ্রমিক যেতে যেয়ে তার ধরা আগের দিন খেলো। 70 জনকে বাড়াচ্ছে। তারপর আমি 70 স্যারের এই বিষয়টা আমি একটু বলি। স্যারের এটা যেমন সত্য, আবার একদম শেষের দিকে এত অনেকক্ষণ তো নিয়মের কথা আমরা বললাম, জি আমাদের হাতে সময় বেশি আমি নেই, 1 এক মিনিট মিনিটের আছে। মধ্যে শেষ করে দেব। জি। একজন শ্রমিক যখন যাচ্ছেন, উনি এখানে মনে করছেন যে আমি এখানে আমার কর্ম পাচ্ছি না বলেই উনি যাওয়ার চেষ্টা করছেন। যদি এখানে সে ভালো কাজ থাকতো তাহলে তো সে যাইতেন না। তো ওইখানে গিয়ে ওই যে অবৈধ লোকটা, সেও কিন্তু বাংলাদেশে তার পরিবারের কাছে টাকা পাঠাচ্ছে। সে এই তার টাকা তার ইনকামটাও কিন্তু আমাদের এই বাংলাদেশের GDP তে, হ্যাঁ, জিডিপিতে যোগ হচ্ছে, যোগ তার হচ্ছে। জীবনমান উন্নয়নে যোগ হচ্ছে। সুতরাং সে অবৈধ হোক বা বৈধ হোক, তার নিরাপত্তা, তার সুরক্ষা পাওয়ার অধিকার তার আছে একজন অবশ্যই। বাংলাদেশের নাগরিক হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কাছে আমার আহ্বান থাকবে এবং এ থাকবে যে পুরো বাংলাদেশি, একজন বাংলাদেশিও যদি বিদেশে খারাপ থাকে সেটা বাংলাদেশের জন্যই খারাপ। সুতরাং তার নিরাপত্তা সুরক্ষার এবং জন্য সুরক্ষা আইনি যত প্রকারে কিভাবে নিশ্চিত করা যায়, আরো বেশি এফেক্টিভ করা যায়, আমাদের এমবাসিগুলোকে আরো বেশি কিভাবে অ্যাক্টিভ করা যায় সে বিষয়ে সরকার এটার সাথে যথাযথ আমাদের পদক্ষেপ আমাদের নেবে। জাতির এবং আমাদের দেশের তো, এবং আমাদের মানসিকতারও একটা পরিবর্তন করতে আমাদের হবে, দেশের কিন্তু করতে হবে। ভাবমূর্তিরও একটা বিষয় অবশ্যই। নিশ্চয়ই। অতএব আমি জি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী অভিবাসনও নিশ্চিত করতে জোর দিতে হবে সরকারের। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান এবং আরিফুজ্জামান মামুন, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।